বিয়েতে স্বর্ণ লাগবে কিন্তু টাকার অভাবে কিনতে পাচ্ছেন না? চিন্তা নেই, এর জন্য আজেশের স্পেশালিটি সার্ভিস আছে। বিয়েতে আপনার যে পরিমাণ টাকায় লাগুক না কেন, আজেশ আপনাকে দিবে। তবে শর্ত একটাই, বিয়ের অনুষ্ঠানের কালেকশনের টাকা দিয়ে বিয়ের রাতেই ওই স্বর্ণের পুরো টাকা পরিশোধ করে দিতে হবে। কিন্তু সমস্যাটা তখনই বাধে যখন স্বর্ণের মূল্য না দিয়েই কোনে স্বর্ণ নিয়ে শ্বশুরবাড়িতে চলে যায়। একদিকে স্বর্ণ ফেরত দিলে মেয়েটির সংসার ভেঙে যাবে, আবার তার জল্লাদের মতো স্বামী যৌতুকে পাওয়া স্বর্ণ কিছুতেই ফেরত দিবে না। কিন্তু স্বর্ণের মালিক আজেশও জোকের মতো স্বভাবের লোক, যে কোনো পরিস্থিতিতে সে তার স্বর্ণ উদ্ধার করেই ছাড়বে। আর এই স্বর্ণ উদ্ধার করতে গিয়ে যা যা হয়, ভাইরে ভাই, মুভিটি না দেখলে বিশ্বাসই হতো না যে সাধারণ একটা গল্প কিভাবে অসাধারণ করে ফুটিয়ে তোলা যায়। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া ডার্ক কমেডি থ্রিলার মুভি পোন ম্যানের কথা। আমি আবারও বলছি, যদি আপনি সাধারণ গল্প মনে করে স্কিপ করে যান তাহলে বড় কিছু মিস করবেন। তো আর কথা না বাড়িয়ে সোজা এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। কেরালার কোল্লাম। মুভির শুরুটা হয় চার্চের দেয়ালের পোস্টার লাগানো নিয়ে। পার্টির লোকেরা চার্চের দেয়ালে পোস্টার লাগিয়েছে, আর চার্চের এক লোক কিছু জেলেদেরকে নিয়ে পোস্টার তুলছে। এদিকে এই পোস্টার যে লাগিয়েছে তার নাম ব্রুনো। ব্রুনো খুবই রাগী স্বভাবের লোক, তাই পোস্টার ওঠানোর কথা জানতে পেরেই ব্রুনো এখানে এসে সবাইকে মারধর করে, কারণ ব্রুনোর কাছে পার্টি সব কিছু। ব্রুনোর একটি ব্রোটো আছে, তবে সে মাছ ধরে না, পার্টি নিয়ে পড়ে থাকে। এই যে মেয়েটাকে দেখছেন, ব্রুনোর ছোট বোন স্টেফি, আর এ হচ্ছে ব্রুনোর মা অ্যাগনাস। আর সাথে যে মহিলা কথা বলছে তার নাম লুসি। লুসির ছেলের নাম মারিয়ানো, আর মারিয়ানোর সাথে স্টেফির বিয়ের কথা চলছে। কিন্তু লুসি এই বিয়েতে 25 ভরি স্বর্ণ দাবি করেছে। অবশ্য মেয়েরও বয়স বেড়ে যাচ্ছে, এজন্য অ্যাগনাসও এতে রাজি হয়ে গেছে। তবে লুসি খুব একটা সময় দিতে পারছে না, কারণ সেও আবার ছেলেকে বিয়ে দিয়ে যে স্বর্ণ নিবে তা দিয়ে তার ছোট মেয়েকে বিয়ে দিতে হবে। মেয়ের বিয়েটাও ফাইনাল হয়ে আছে। অবশ্য ব্রুনোর মা বলে দেয়, সমস্যা নেই, আমরা সব ব্যবস্থা করে ফেলব। অন্যদিকে সকালের বিষয় নিয়ে চার্চের ফাদার ব্রুনোকে ডেকেছে। ফাদারের কথা, তুমি অন্যায় করেছ, জেলেদের সাথে আর চার্চের সাথে ঝামেলা করে তুমি টিকতে পারবে না। আবার ওরা তো কেস করতে চাইছে। তবে ব্রুনো যদি ক্ষমা চায় সবই মিটে যাবে। কিন্তু ব্রুনোর কথা, আমি যা করেছি পার্টির জন্য করেছি, যা হবে পার্টি দেখবে, তাই ব্রুনো ক্ষমা চাইবে না। এদিকে অ্যাগনাসকেও দেখা যায় স্টেফিকে নিয়ে লাভলি নামে একজনের কাছে এসেছে। মূলত স্টেফির বাবা যখন বেঁচে ছিল তখন অনেকের অনেক উপকার করেছে, আর অ্যাগনাস এখন মেয়ের বিয়েতেও সেসব উসুল করবে। মানে অ্যাগনাস পরিকল্পনা করছে বিয়েতে তো স্বর্ণ লাগবেই, আর কালেকশন যা হবে তা দিয়ে অনায়াসে তারা পরিশোধ করে দিতে পারবে। তারপর ব্রুনোর পার্টি তো আছেই, সেখান থেকে তো কিছু দিবেই। তবে অ্যাগনাস মূলত এখানে একটি উদ্দেশ্য নিয়ে এসেছে, কারণ লাভলির বিয়ের সময় স্টেফির বাবা অ্যাগনাসের গলার 3 ভরির একটি চেন লাভলিকে দিয়ে দিয়েছিল। অ্যাগনাস লাভলির থেকে সেই চেনটি নিতে এসেছে, কিন্তু লাভলি সোজা বলে দেয় যে আমার পর্ণের গহনা তো সব নকল, আমার স্বামী বন্ধক রেখে তার ব্যবসার কাজে লাগিয়েছে। তবে এটা শোনা মাত্রই অ্যাগনাস রাগ করে বেরিয়ে যায়, কারণ অ্যাগনাসের দেয়া সেই চেনটি এখনও লাভলির গলাতেই আছে। একদিকে লাভলি মিথ্যা বলায় এমনিতে অ্যাগনাসের মাথা গরম। তারপর বাড়ি ফিরে দেখে ব্রুনো শান্তিতে ঘুমাচ্ছে, তাই লাথি মেরে ফেলে দেয় আর বলে যে সামনের মাসে মেয়ের বিয়ে, যদি স্বর্ণের বন্দোবস্ত না হয় আর স্বর্ণের জন্য যদি বিয়েটা ভেঙে যায় তাহলে আমি সাগরে ডুবে মরব। কিন্তু ব্রুনোর কথা, ও ব্রুনোর বোন, কী ভেবেছ তুমি সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে? ব্রুনো মূলত পার্টির উপর ভরসা করছে। কিন্তু এদিকে চার্চের ওই ঘটনায় ব্রুনোর নামে মামলা হয়েছে। আবার সামনে ইলেকশন, জেলে সম্প্রদায় এবং চার্চের বিরুদ্ধেও যাওয়া যাচ্ছে না। এই জন্য আপাতত ব্রুনোকেই পার্টি থেকে সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত হয়। আবার ওরা যেহেতু মামলা করেছে, তাই আপাতত সপ্তাহখানেকের জন্য ব্রুনোকে আত্মগোপনে থাকতে হবে। এজন্য পার্টির লিডারই ব্রুনোকে একটি লজে পাঠিয়ে দেয়। তবে এখানে আগে থেকেই সুকু আর শর্মা থাকত। একদিকে ব্রুনোর বোনের বিয়ে, তারপর আবার এখন পার্টি থেকে তাকে বের করে দেয়। ব্রুনো একদমই ভেঙে পড়েছে। অবশ্য ব্রুনোর পরিস্থিতি বুঝতে পেরে সুকু শর্মাকে বলে, দেখ ভাই, সামনে ওর বোনের বিয়ে, 25 ভরি স্বর্ণ লাগবে। ওর কাছে টাকাও নেই, তবে ওর আত্মীয় স্বজন যা আছে তাদের থেকে বিপুল পরিমাণ কালেকশন হবে, তা দিয়ে অনায়াসেই ওরা পরিশোধ করে দিতে পারবে। অনেক মানুষকে তো আমরা হেল্প করেছি, ওরও একটা ব্যবস্থা করে দিতে হবে। এই জন্য শুকুর কথা মতো শর্মা ব্যাস্টিন নামে একজনকে কল করে। এরপর ব্রুনোকে জানায় যে তোমার বোনকে বলো আমার বলা একটি জুয়েলারিতে গিয়ে গহনার অর্ডার দিয়ে দিতে। আমার সব কথা হয়ে গেছে, কাল আমাদের আদেশ নামে একজনের সাথে দেখা করতে হবে। তবে এমন বিপদের সময় শর্মা যেন ব্রুনোর কাছে ঈশ্বরের রূপ নিয়ে এসেছে। যাই হোক, কথা মতো পরবর্তী দিন শর্মা ব্রুনোকে নিয়ে আজেশের সাথে দেখা করে। আর এই হচ্ছে আজেশ, গ্লাসের পর গ্লাস গিলিয়ে যাচ্ছে। এখানে আজেশের বিষয়ে কিছু বলে রাখি। আজেশ মূলত একটি জুয়েলারি শপে কাজ করে।
আর ওই জুয়েলারি শপ থেকেই আজেশ স্বর্ণ এনে দেয়। আজেশ বুনোদের ব্যাপারে সবকিছু শোনার পর বলে যে 25 ভরি স্বর্ণই দেয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে এর জন্য কিছু শর্ত মানতে হবে। আর আজেশের শর্ত হলো বিয়ের আগের দিন বিকেল 3টায় আজেশ স্বর্ণগুলো নিয়ে আসবে। পরবর্তী দিন যেহেতু বিয়ে, আর নিয়ম অনুযায়ী বিয়ের প্রথম রাত কনের বাড়িতেই থাকে, তাই সারাদিন যেই টাকা কালেকশন হবে রাত 8:30 বা 9টার মধ্যেই আজেশকে বুঝিয়ে দিতে হবে। আরেকটি বিষয়, যে পরিমাণ স্বর্ণ নিবে যদি তার সমান কালেকশন না হয় তবে আজেশ বাকি স্বর্ণ ফেরত নিয়ে আসবে। তবে ব্রুনোরও বিশ্বাস করছে তাদের বিপুল পরিমাণ একটা কালেকশন হবে, এজন্য আজেশের সব নিয়মকানুন মেনে নেয়। আর এখান থেকে সিন চলে যায় বিয়ের দিন। বাড়ির সামনেই বড় একটি টেবিল বসানো হয়েছে, কারণ আত্মীয়দের তার খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়া হয়নি, কালেকশনের জন্য দেওয়া হয়েছে। এদিকে আজেশের 3টায় আসার কথা থাকলেও 5টা বেজে যাচ্ছে, এখনও আজেশের কোনো দেখা নেই। বিভিন্ন জায়গা থেকে আত্মীয়রা আসতে শুরু করেছে, এজন্য সবাই আছে চিন্তায়। তবে আজেশ তার নীতিতে অটল। 5টা বাজলেও আজেশ পুরো 25 ভরি স্বর্ণ নিয়ে এসেছে। আজেশ সবাইকে ডেকে ওই 25 ভরি স্বর্ণ মেপে বুঝিয়ে দেয়, সাথে একটি এগ্রিমেন্ট পেপার দেখিয়ে স্টেফিকে সাইন করতে বলে। তবে তাড়াহুড়ো করে অ্যাগনাসই সেটি সাইন করে দেয়। এরপর আজেশ আবারও সবাইকে মনে করিয়ে দেয় যে আগামীকাল বিয়ে, আমি সর্বোচ্চ 9টা পর্যন্ত অপেক্ষা করব, এরপর আমার টাকা বুঝিয়ে দিতে হবে। এ আশা বাকি ও আশা বাকি, কোনো বাহানা করা চলবে না। প্রতিটি মেয়ে স্বপ্ন দেখে তার বিয়েতে সে গা ভর্তি স্বর্ণের গহনা পরবে, তাই স্টেফিও গহনা দেখে খুবই খুশি। সন্ধ্যার পর থেকে সবাই আসতে শুরু করে, স্টেফিও সব গহনা পরেছে। এদিকে বিয়ের অনুষ্ঠান চলছে, অন্যদিকে শর্মারা আজেশকে নিয়ে ড্রিঙ্ক করছে। এর মধ্যে বুনোর পার্টির লিডার এসেছে, কিন্তু বুনো ভেবেছিল হয়তো কিছু একটা দিয়ে যাবে, তবে সে শুধু বলে যায় বিয়ে তুমি একাই সামলে নাও, পার্টি থেকে কিছু আশা করো না। এতে করে বুনোর মনটাও একদম ভেঙে যায়। আবার অ্যাগনাসও পড়েছে মহাচিন্তায়, কারণ অ্যাগনাস অনেক আত্মীয়কে দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা এখনও আসেনি। ভেবে ভেবে অ্যাগনাসও একদম পাগল হয়ে যাচ্ছে। তবে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ই নেই। আবার বুনোর সাথে ঝামেলার জন্য চার্চের ফাদার বা জেলে সম্প্রদায়ের কেউই আসেনি। কি আর করা যাবে। সিন চলে যায় পরবর্তী দিন। এ হচ্ছে মারিয়ানো, মানে যার সাথে স্টেফির বিয়ে হচ্ছে। চার্চে সবার মধ্যে স্টেফির বিয়েও হয়। এরপর সবাই বাড়িতে ফিরে আসে। অন্যদিকে রাত হয়ে গেছে। আজেশের মালিকও কল করে টাকা নিয়ে দ্রুত ফিরে যেতে বলছে। এজন্য আজেশ টাকা আনতে চায়, কিন্তু শর্মা জানায় যে ভাই সমস্যা হয়ে গেছে, অনেকে দাওয়াত দিয়েছিল, তারা আসেনি, যতটা ভেবেছিল ততটা কালেকশনও হয়নি। অবশ্য আজেশের কথা, সেটা তোমাদের সমস্যা, আমার টাকা দাও, আমি চলে যাই। এরপর আজেশ কালেকশনের টাকা গুনে দেখে এখানে তো মাত্র 13 ভরি স্বর্ণের দাম উঠেছে। এজন্য আজেশ এখন বাকি 12 ভরি স্বর্ণ নিয়ে যাবে। তবে অ্যাগনাস বলছিল অর্ধেক গহনা নিয়ে গেলে ওরা তো টের পেয়ে যাবে। আজেশের কথা তাতে আমার কিছু যায় আসে না, আপনি মেয়েকে ডাকুন, নয়তো আমি ডেকে আনছি। অ্যাগনাসেরও কি করার, বাধ্য স্টেফিকে ডাকতে যায়। আর গিয়েই দেখে স্টেফিরা দরজা বন্ধ করে দিয়েছে। তারপরও অ্যাগনাস দরজায় নক করে। স্টেফির দরজা খুললে অ্যাগনাস স্টেফিকেও জানায় যে 12 ভরি স্বর্ণ ফেরত দিতে হবে। এদিকে মারিও বিরক্ত হচ্ছে, এর জন্য সকালের কথা বলে স্টেফির দরজা বন্ধ করে দেয়। আর অ্যাগনাসও বাধ্য হয়ে ফিরে আসে এবং আজেশকে বলে ওরা তো দরজা বন্ধ করে দিয়েছে। আজেশ বলে নক করুন। অ্যাগনাসের কথা আমি কিভাবে করি। আজেশ তখন বলে বসে, দেখো বুড়ি, চালাকি করার চেষ্টা করো না, আমার স্বর্ণ কোথায় বলো। তখনই ব্রুনো উত্তেজিত হয়ে আজেশের কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায় আর বলে তোর হিসাব নিকাশ বন্ধ করে তুই এখান থেকে ভাগ। কিন্তু আজেশও তার গহনা না নিয়ে এক পাও নড়বে না। তখন দুজনকে থামাতে অ্যাগনাস বলে, দেখো, জামাই একবার ঘুমিয়ে পড়লে আমার মেয়ে তোমার স্বর্ণ নিয়ে আসবে, এরপর তোমারটা তুমি নিয়ে যেও, আমাদের যা হয় হবে। আজেশের কথা বুঝবো কিভাবে জামাই ঘুমিয়ে পড়েছে। অ্যাগনাস বলে ঘুমিয়ে পড়লে লাইট বন্ধ করে দিবে। এজন্য লাইট বন্ধ হওয়ার আশায় যেখানে বসে ওই রুমের লাইটের আলো দেখা যায়, আজেশ ওই জানালা বরাবর বসে অপেক্ষা করতে শুরু করে। বাকিরাও পাশেই বসে অপেক্ষা করছে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও লাইট আর বন্ধ হচ্ছে না। আজেশও বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ স্বর্ণ না নিয়ে সে ফিরে যেতে পারবে না। তবে আজেশের কথা শুনে ব্রুনো বারবার রেগে উঠছে, আর শর্মা তাকে বুঝিয়ে সুঝে ঠান্ডা করে রাখছে। আজেশও খেয়াল করে আত্মীয়রা না আসায় অনেক খাবার নষ্ট হয়ে গেছে, এই জন্য সেগুলো সমুদ্রে জলে ফেলে দিচ্ছে। আজেশও পরিস্থিতিটা বুঝে আবার অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর ঘুম ভাঙে ঠিক 1:12। আজেশ খেয়াল করে ব্রুনো আর শর্মাও তার পাশে ঘুমাচ্ছে, কিন্তু লাইট আর বন্ধ হয়নি। আজেশের আর ধৈর্যতে কুলোচ্ছে না, এই জন্য আজেশ একটি বোতল নিয়ে ওই জানালার দিকে তেড়ে যাচ্ছিল। তখনই অ্যাগনাস সামনে এসে হাত জোর করে দাঁড়ায়। একজন মা মেয়ের বাসর ঘরের পাশে বসে পাহারা দিচ্ছে। আজেশও কিছু বলতে পারছে না, তাই আজেশ আবার ফিরে যায় আর সেখানেই ঘুমিয়ে পড়ে।
সিন চলে যায় পরবর্তী দিন সকালে। আজেশের ঘুম ভেঙেছে। আজেশ বাড়ির কাছে আসা মাত্রই দেখে স্টেফি তার স্বামীর সাথে অটোতে করে চলে যাচ্ছে। সাথে সাথে আজেশ দৌড়ে আসে, কিন্তু তাদের ধরতে না পেরে নিজের বাইক স্টার্ট করতে যাচ্ছিল। তবে বাইকের পিছের চাকারও হাওয়া ছেড়ে দিয়েছে। আজেশ স্পষ্ট বুঝতে পারছে এই সব কিছুই প্ল্যান করা। আজেশ অ্যাগনাসের কাছে জানতে চায় ও কি স্বর্ণ নিয়ে গেছে। অ্যাগনাস বলে ও আবার এলে দিয়ে যাবে। তখনই ব্রুনোকে দেখে আজেশ জানতে চায় ওকে কোথায় নিয়ে গেছে। অ্যাগনাস বলে, দেখো বাবা, ব্রুনো তোমার স্বর্ণ এনে দিবে, কিন্তু আজেশের কথা এ এনে দিবে? আমার স্বর্ণ আমার কীভাবে আনতে হবে আমার জানা আছে। আজেশ জানতে চায় মারিওর বাড়ি কোথায়। ব্রুনো বলে, থালিবাটির জন্য নাম শুনেছিস? খুবই বিপজ্জনক জায়গা। 3 দিকে পানি, একদিকে রাস্তা। ওরা যদি রাস্তা বন্ধ করে দেয় আর ফিরে আসতে পারবি না। এখন উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, মাথা ঠান্ডা কর। আমি ওখানে গিয়ে কোনোভাবে স্বর্ণ নিয়ে আসব। কিন্তু আজেশের কথা, তুই আর তোর বোন মিলে আমার রুটি রুচি ছিনিয়ে নিয়েছিস। আমার সোনা ফিরিয়ে আনতে আমি যে কোনো কিছু করতে পারি। এতে আমার জীবন চলে গেলেও কোনো পরোয়া করি না। বলেই আজেশ তার ওই পাঞ্চার বাইকটি ঠেলতে ঠেলতে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় স্টেফির শ্বশুর বাড়িতে। আজ এখানে অনুষ্ঠান, তাই সব আয়োজন চলছে। বিভিন্ন জায়গা থেকে আত্মীয়রা এসেছে। এজন্য স্টেফিকে সাজিয়ে বাড়ির স্টেজে এনে বসিয়ে রাখা হয়েছে। স্টেফের স্বামী মারিয়ানও ছিল। তবে মারিয়ানের এক বন্ধু মারিয়ানকে ডেকে জানায় যে 2জন ছেলে মারিয়ানের শিম হ্যাচারি থেকে কিছু শিম চুরি করেছে। আর এটা শোনা মাত্রই মারিয়ান রেগে ওঠে। মূলত মারিয়ান পাশের একটি শিম হ্যাচারিতে গার্ডের চাকরি করে, তাই মারিয়ান হ্যাচারি কিছু সহ্য করতে পারে না। তবে মারিয়ানের বন্ধু এটাও জানায় যে ওদের কাল আমি আসতে বলেছি, তুই ওদের সাথে কথা বলে নিস। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়েছে। স্টেফি একা বসে আছে। লুসিও বারবার এসে স্টেফির গহনা চেক দিচ্ছে, মানে সব কিছু ঠিকঠাক চলছিল। তখনই স্টেফির চোখ পড়ে আজেশের উপর। আজেশ তার স্বর্ণ ফেরত নিতে এসে পড়েছে। আর আজেশকে দেখার পর স্টেফির গলাটা যেন শুকিয়ে যাচ্ছে, কি নাকি হয়ে যায় আবার। তবে এর মধ্যে ব্রুনোরা এসে পড়লে স্টেফি দ্রুত অ্যাগনাসকে বিষয়টি জানায় যে আজেশ তো এখানে এসে পড়েছে। ওকে যদি স্বর্ণ ফেরত দিতে হয় তাহলে স্টেফিকেও তাদের সাথে নিয়ে যেতে হবে। অ্যাগনাসও পড়েছে মহাচিন্তায়, কারণ অ্যাগনাস ভেবেছিল আজেশ হয়তোবা চলে গেছে। আজেশ যে এখানে এসে পড়বে তা সে স্বপ্নেও ভাবেনি। এরপর মামি খাবার টেবিলে বসেই কথা বলছিল। এর মধ্যে আজেশও পাশে এসে বসে। স্টেফির ননদ শাশুড়ির সবার নজর এখন ওই স্টেফির গহনার উপর, তাই স্টেফিও কিছুতেই ওই স্বর্ণ ফেরত দিতে চাচ্ছে না। আজেশও বলে দেয়, আমার স্বর্ণ ফেরত না দেওয়া পর্যন্ত আমি কাউকে শান্তিতে থাকতে দিব না। এই যে লোকটা খাবার দিচ্ছে সে মূলত মারিয়ানের বড় বোনের জামাই। আজেশ তার কাছে তার পরিচয় দেয় যে আমি স্টেফির কাজিন। এদিকে অ্যাগনাসের গলা দিয়ে কোনো খাবারই নামছে না, নামবেই বা কীভাবে? তবে অ্যাগনাস আজেশকে পাশে রেখে বলে, দেখো বাবা, জামাই জানতে পারলে আমার সাগরে ডুবে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার মেয়ের সাথে কথা হচ্ছে, 2টা দিন অপেক্ষা করো। 2 দিন পর আমার ওখানে গেলে তোমার স্বর্ণ তুমি নিয়ে যেও, তোমারও তো মা আছে। তবে আজেশ কিছু না বলেই মারিয়ানের দুলাভাইয়ের সাথে পাশের একটি জায়গায় যায়, মানে যেখানে ড্রিঙ্কের ব্যবস্থা করা হচ্ছে। এখানেও আজেশ নিজেকে তার কাজিন পরিচয় দেয়, আর ব্রুনো জানায় যে বাবার বোনের ছেলে। এরপর আজেশ কি করে জানতে চাইলে আজেশ অন্যদেরকে তার গোল্ড পণ দেওয়ার ব্যবসার কথা বলছিল। ব্রুনো তখন ভয় পাচ্ছে আজেশ কখন মুখ ফসকে তাদের স্বর্ণের কথাটাও আবার বলে না দেয়। এর মধ্যে ব্রুনোর মা ডাকলে ব্রুনো সেখান থেকে চলে যায়। তবে আজেশ তখনও গ্লাসের পর গ্লাস গিলেই যাচ্ছে। এদিকে অ্যাগনাস ব্রুনোকে ডেকে বলছিল, চল এবার চলে যাই। কিন্তু ব্রুনোর কথা, ওকে এখানে রেখে যাওয়া বিপজ্জনক। আবার যেভাবে গিলছে। অ্যাগনাস বলে, যদি কিছু বলে দেয়? ব্রুনো বলে, তাহলে আর কি, ওকে মেরে ফেলব। অ্যাগনাসের কথা, তুমি তো একটা কাজই পারো, তবে যদি মারতেই হয় কিছু বলার আগে মেরে ফেল। স্টেফির ভাই হয়ে এতটুকু অন্তত করতে পারবি না? অ্যাগনাসের কথা শুনে ব্রুনো খুব চিন্তায় পড়ে যায়। ব্রুনো সেখানে গিয়ে দেখে সবাই চলে গেছে, কিন্তু আজেশ মাতাল অবস্থায় পড়ে আছে। ব্রুনোর মাথার মধ্যে তখন অ্যাগনাসের কথাগুলো ঘুরপাক খাচ্ছে, আবার আশেপাশেও কেউ নেই। তাই ব্রুনো এই সুযোগটি কাজে লাগাতে একটি পাথর তুলে নেয়, কিন্তু আজেশকে মারতে গিয়েও মারতে পারছে না। এজন্য পাথরটি ফেলে দেয়। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। ব্রুনো আর আজেশ থেকে গিয়েছিল। এখন তারা সকালে নাস্তা করছে, তবে নাস্তা শেষ হলেই তারা চলে যাবে। এদিকে মারিয়ার ছোট বোন শার্লিকে দেখা যায় আজেশকে দেখে মিটমিটি হাসছে। তার মানে আজেশকে শার্লির মনে ধরেছে। মারিও তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল। তখনই ওই 2জন ছেলে আসে, মানে মারিয়ার বন্ধু গতরাতে যে 2জনের কথা বলেছিল, মানে যারা তার শিম হ্যাচারি থেকে চুরি করেছে। আবার আজেশও স্টেফিকে পাশে ডেকে বলছিল, দেখো, স্বর্ণ না পাওয়া পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। তবে স্টেফিও সাথে সাথে পোল্টি মেরে বসে। স্টেফি বলে, কিসের গোল্ড? স্টেফি কিছু পেলে কখনো সেটা ফেরত দেয় না। স্টেফির কথা, আমি তো তোমার থেকে কিছু নেইনি, যাদের দিয়েছ তাদের থেকে উসুল করো। তোমার পিছে যে লোকটা দাঁড়িয়ে আছে আমার ভাই পরিচয় দেয়, তার কাছ থেকে নাও।
ব্রুনো বলে, তুই কি বলছিস এসব? স্টেফি সোজা বলে দেয়, এখান থেকে দূরে গিয়ে মরো। স্টেফি আজেশকেও বলে যে এই লোকটা কোনোদিনও এক মুহূর্ত পরিশ্রম করেছে, পরিবারের কথা ভেবেছে, বোন বড় হয়ে যাচ্ছে তাও কি দেখেছে, আর এখন একটা রাক্ষসের হাতে তুলে দিয়েছে। আজেশ বলে, দেখো তুমি যদি স্বর্ণ না দাও আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না। অবশ্যই স্টেফিও বলে দেয়, তোমার যা ইচ্ছা করো। তখনই মারিও ওই দুজনকে মারতে শুরু করে। আর মারিও যদি একবার রেগে যায় তাহলে পাগলা ষাঁড়ের মতো হয়ে যায়। মারিওকে কোনোভাবে থামানো যায় না। আর এটা দেখে স্টেফি আজেশকে বলে, তোমার যদি মনে হয় যে তুমি এখান থেকে স্বর্ণ ফেরত নিতে পারবে, নিয়ে যাও। তবে মারিওর এই রূপ দেখে আজেশও চিন্তায় পড়ে গেছে, এমন জল্লাদের হাত থেকে সে কিভাবে স্বর্ণ উদ্ধার করবে। এরপর মারিওর এক বন্ধু তার অটোতে করে ব্রুনোদেরকে বাসস্ট্যান্ডে নামিয়ে দেয়। তবে যেতে যেতে বলছিল, মারিওর কোনো জিনিসে যদি হাত দেওয়া হয় মারিও কাউকেই ছাড়ে না, ও খুবই ভয়ানক। কিন্তু যত বিপজ্জনক হোক না কেন আজেশকে তার স্বর্ণ ফেরত নিতেই হবে। তাই যতদিন স্বর্ণ উদ্ধার না হচ্ছে আজেশ এখানে একটি লজে থাকার সিদ্ধান্ত নেয়। আর স্টেফির কথা মতো ব্রুনোর উপরও কোনো বিশ্বাস করা যাচ্ছে না। আর ব্রুনোরও যেহেতু কোনো কাজকর্ম নেই, ব্রুনো আজেশের সাথে থেকে যায়। তবে রাতে ব্রুনোর মা কল করে জানতে চায় যে সমস্যার সমাধান হয়েছে কিনা। ব্রুনো কী করবে কিছুই বুঝতে পারছে না। একদিকে যে পার্টির জন্য সে সারা জীবন নষ্ট করল সে পার্টি থেকে তাকে বের করে দিয়েছে। একমাত্র বোনও বলছে সে তার জন্য কিছুই করেনি। আবার আজেশের স্বর্ণ দিতে পারছে না। ব্রুনো ভিতরে এসে দেখে আজেশ ঘুমিয়ে পড়েছে। তাই এই সুযোগে ব্রুনো ফ্যানের সাথে ফাঁস নেওয়ার চেষ্টা করে। তবে আজেশ বাধা দেয়। আজেশ বলে, তোর বোন যেটা করেছে তা কি যথেষ্ট না? এখন আমাকে জেল খাটাতে চাস? আজেশ বোঝায়, এক দরজা বন্ধ হলে অন্য দরজা খুলে যায়। একদিকে ফাইন্যান্সারের কাছে আমি চোর হয়েছি, আর তুমি যাচ্ছ ফাঁস নিতে। তবে তাদের কথার মাঝেই আজেশের মালিকের ছেলে অ্যাম্ব্রোস এসে পড়ে। আর এসেই আজেশকে এক চর মেরে জানতে চায় যে বাবার ফোন কেন ধরছিস না। অবশ্য আজেশ অ্যাম্ব্রোসকে পুরো বিষয়টা জানায়। অ্যাম্ব্রোসও বুঝতে পেরে শুধু বলে যে বাবাকে জানালেই তো পারতে। তবে আজেশও অ্যাম্ব্রোসকে বলে দেয়, আমার জন্য যেটা হয়েছে আমি তার সমাধান করব। 2 দিনের মধ্যে আমি স্বর্ণ ফেরত নিয়ে আসব। এরপর অ্যাম্ব্রোস চলে যায়। আজেশও তখন ব্রুনোকে বলছিল, চর খেলে কি হয়েছে, 2 দিনের সময় তো পেলাম। এখন কোনোভাবে একটা উপায় বের করতে হবে। এই জন্য আজেশ একটি প্ল্যান করে মারিওকে কল করে এবং বলে যে আমি কয়েকটি বিদেশি বোতল জোগাড় করেছি, ভাবলাম আপনার ওখানে গিয়ে পার্টি করব, সাথে আপনার হ্যাচারিটাও দেখা হয়ে যাবে। মারিও বলে, ঠিক আছে চলে এসো। তো কথা মতো পরবর্তী দিনই আজেশ আর ব্রুনো সুকো এবং শর্মাকে নিয়ে মারিওর হ্যাচারিতে চলে যায়। এরপর রাত হতেই তারা সবাই একসাথে ড্রিঙ্ক করে। সুকো বলছিল, এখানে কত শিম্প, কিছু ফ্রাই করলে খারাপ হয় না কিন্তু মারিও বলে, অন্য জায়গা থেকে নিয়ে আসো, ওদের আমি নিজের সন্তানের মতো পালছি। আজেশও তখন বলছিল, কয়েকটা ফ্রাই করলে কে জানবে, তবে মারিওর কথা প্রথমে ঈশ্বর জানবে, তারপর আমার মালিক, আর এরপর আমার চাকরিটাও থাকবে না। মারিওর কাছে আজেশদের কথাবার্তা খুব একটা সুবিধার মনে হচ্ছিল না, এজন্য ওদেরকে দ্রুত চলে যেতে বলছিল। তখনই আজেশ উত্তেজিত হয়ে মারিওর কলার চেপে ধরে। ব্রুনো ছাড়ানোর চেষ্টা করলে শার্টও ছিঁড়ে যায়। তবে সবাই অনেক চেষ্টার পর আজেশকে সেখান থেকে নিয়ে যায়। এরপর ব্রুনো মারিওকে বোঝায় যে ও একটু বেশি খেয়ে ফেলেছে, তাই এসব করছে। কিন্তু মারিওর কথা ও একদমই সজ্ঞানে এটা করেছে। তবে মারিও বুঝতে পারছে আজেশ বিনা কারণে এমন করছে না, আজেশের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, এজন্য মারিওর সাথে লাগতে এসেছে। এজন্য মারিও ব্রুনোকে বলে দেয় যে আগামীকাল রাত 3টার সময় জেটিঘাটের পাশের চায়ের দোকানে ও যেন আমার সাথে দেখা করে। তবে আজেশ যা কিছু করেছে সবই তার প্ল্যান ছিল, কারণ আজেশ চাচ্ছে মারিও যেন তাকে সন্দেহ করে আর তার সম্পর্কে খোঁজ নিয়ে সব কিছু জানতে পারে। কারণ আজেশের ধারণা মারিও শিম হ্যাচারি নিয়ে যে সততার পরিচয় দিয়েছে, মারিও সত্যিটা জানতে পারলে হয়তোবা তার স্বর্ণ ফেরতও দিতে পারে। সিন চলে যায় পরবর্তী দিন। মারিও খাবার খাচ্ছিল, তবে খেতে খেতে স্টেফির কাছে জানতে চায় আজেশের সাথে তোমার কি সম্পর্ক। স্টেফি বলে কাজিন। মারিও জানতে চায় কেমন কাজিন। স্টেফি তো আবার পুরোই চমকে উঠেছে, কারণ স্টেফি তো জানেই না আজেশ তাকে কি বলেছে। এজন্য স্টেফি আন্দাজ করেই বলে দেয় যে আমার মায়ের বোনের ছেলে, কিন্তু ব্রুনো বলেছিল বাবার বোনের ছেলে। তাই মারিও সন্দেহ করছে। এজন্য সে স্টেফির মা অ্যাগনাসকে কল করে, কিন্তু অ্যাগনাসের কাছে জানতে চাওয়া মাত্রই অ্যাগনাস বুঝতে পেরে সাথে সাথে ফোন কেটে দেয়। মারিও এবার স্পষ্ট বুঝতে পারছে কিছু তো একটা আছে, আর এজন্যই আজেশ ঘোরাঘুরি করছে। তবে মারিও সন্দেহটা বুঝতে পেরে স্টেফি তাকে সত্যটা বলে দেয় যে আসলে আজেশের থেকে আমরা স্বর্ণ নিয়েছি, 12 ভরি স্বর্ণকে ফেরত দিতে হবে। আর এটা শোনা মাত্রই মারিও উত্তেজিত হয়ে যায়। মারিও বলে, মা মেয়ে মিলে একজনের স্বর্ণ মেরে দিয়েছিস? অবশ্য লুসি জানার পর মারিওকে বোঝায় যে তাতে কি হয়েছে, স্বর্ণ তো আমাদের কাছে আছে।
তবে লুসিও উপরে উপরে ভালোর সাথে নাটক করছে, সবকিছুর জন্য স্টেফিকে দোষারোপ করছে। স্টেফিও বুঝতে পারছে এই স্বর্ণ তারা কোনোভাবেই ফেরত দিবে না। সিন চলে যায় রাতে। মারিওর কথা মতো আজেশ মারিওর সাথে দেখা করতে এসেছে। তবে আজেশ প্রথমেই গত রাতের ঘটনার জন্য ক্ষমা চায়। আর আজেশ এটাও বুঝতে পারছে মারিও এতক্ষণে সব কিছু জেনে গেছে। এজন্য আজেশ মারিওকে তার সমস্যার কথা খুলে বলে যে ফাইন্যান্সারের কাছে আমি চোর সেজে গেছি, ওই স্বর্ণ ছাড়া আমি ফিরে যেতে পারছি না। যদিও আজেশ ভাবছিল যে মারিও সব জানার পর তাকে হেল্প করবে, কিন্তু ঘটনা উল্টো। মারিওকে তার ছোট বোনের বিয়েতে স্বর্ণ দিতে হবে, বড় বোনের জামাইকেও কিছু দেয়া বাকি, আবার নিজের বিয়েতেও ঋণ করতে হয়েছে। তাই ওই স্বর্ণ দিয়েই মারিও সব শোধ করার প্ল্যান করছে। এই জন্য সে কোনো পরিস্থিতিতেই ওই স্বর্ণ আর ফেরত দিতে চাচ্ছে না। তবে আজেশ বলে, ওই স্বর্ণ তুমি যৌতুকে পাওনি, তোমার বউ আর শাশুড়ি আমার থেকে চুরি করেছে। আর চুরি করা জিনিস যদি তুমিও রাখো, তুমিও তো একটা চোর। মারিও বলে, কাকে চোর বলছ? আমি পরিশ্রম করে জীবনযাপন করি। আজেশের কথা, যে ব্যক্তি পরিশ্রম করে উপার্জন করে তার যৌতুকের কেন দরকার? আমাদের ওখানে একটি কথা আছে, নিজের কুত্তাকে কখনো অন্যের ভরসায় পালতে হয় না। আর এটা শোনার পরই মারিও আজেশের পেটে ছুরি মেরে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় পরদিন সকালে। মারিও বাড়ি ফিরতেই মারিও রক্তমাখা ছুরি দেখে স্টেফি বুঝতে পারে যে মারিও আজেশকে ছুরি মেরেছে। স্টেফিও সাথে সাথে ব্রুনোকে জানিয়ে দেয়। আর এরপরই ব্রুনো তার মায়ের অসুস্থতার কথা বলে স্টেফিকে নিতে আসে। তবে স্টেফিকে দেওয়ার আগে মারিও স্টেফির সকল গহনা খুলে রেখে দেয়। এরপর ব্রুনো স্টেফিকে নিয়ে বাড়ি ফেরা মাত্রই ব্যাস্টিনের সাথে আজেশের বাড়িতে যায়। ভাঙা চরাচীর্ণ একটি বাড়ি, বাড়িতে তখন কেউই নেই। প্রতিবেশীদের থেকে খোঁজ নিয়ে জানা যায় আজেশের মা আর বোন ইটভাটায় কাজ করে। তবে তাদের সাথে দেখা করলেও তারাও জানায় গত সপ্তাহে একটি বিয়ের কথা বলে গিয়েছিল, এরপর থেকে যোগাযোগ হয়নি। সাথে আরও জানতে পারে আজেশের বাড়িটা বন্ধক রাখা, ওই টাকা দিয়ে সে ব্যবসা করছে। স্টেফিরাও এখন বুঝতে পারছে আজেশ ওই স্বর্ণের জন্য কেন এত রিস্ক নিচ্ছে, কারণ ওই স্বর্ণ উদ্ধার করতে না পারলে আজেশের সব শেষ হয়ে যাবে। কিন্তু আজেশে এখন কোথায় আছে? ওই রাতে তার সাথে কি হয়েছিল? ব্রুনোরা ওই স্থানে গেলেও আজেশের বাইকটি পাওয়া যায়, কিন্তু আজেশের কোনো হদিস নেই। এদিকে স্টেফিও শ্বশুরবাড়িতে ফিরে এসেছে। আর এসেই দেখে মারিও তার সব স্বর্ণ আলমারিতে তালা দিয়ে রেখেছে, চাবিও নিজের কাছে। তবে রাতের বেলা মারিও বাড়ি ফিরলে স্টেফি মারিওকে চাবি রাখতে দেখে পরবর্তী দিন লুসি যখন শার্লিনকে নিয়ে বাইরে একটি কাজে যাচ্ছিল তখন স্টেফি আলমারি খুলে ওই সব স্বর্ণালঙ্কার বের করে ফেলে। কিন্তু মারিওর বাবা সব দেখে ফেলায় স্টেফি খুবই ভয় পাচ্ছিল। কিন্তু মারিওর বাবা সবই জানত, তাই মারিওর বাবা তাকে বাধা না দিয়ে নিজে স্টেফিকে নৌকায় করে পালাতে সাহায্য করে। এরপর স্টেফি নৌকায় করে বাস স্ট্যান্ডে চলে যায়। একবার যদি স্টেফি বাসে উঠতে পারে তাহলে ঝামেলা শেষ। বাসও দাঁড়িয়ে আছে। স্টেফিও খেয়াল করে লুসিরা পাশ দিয়ে যাচ্ছিল, তবে তাদেরকে ফাঁকি দিতে ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে বাসের দিকে যাচ্ছিল। কিন্তু তখনই মারিওর এক বন্ধু দেখে ফেলায়, সাথে সাথে সে মারিওকে খবর দিয়ে দেয়। আর উৎসবের কারণে বাস আটকা পড়লে এই সময়ের মধ্যে মারিও এসে স্টেফিকে সেখান থেকে ধরে নিয়ে যায় এবং স্টেফির থেকে সব স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোনটিও নিয়ে নেয়, যাতে স্টেফি কারোর সাথে আর যোগাযোগই করতে না পারে। এরপরের সিন হাঁস ধরা প্রতিযোগিতায়। গত 2 বছর যাবৎ মারিও চ্যাম্পিয়ন, আর এবার জিতে তার হ্যাটট্রিক হবে। এই জন্য হ্যাটট্রিকের আশায় মারিও নেমেছে। স্টেফিও দেখতে এসেছে। আর এই প্রতিযোগিতার মধ্যেই আজেশকে দেখা যায়। আজেশকে দেখে তো মারিও পুরোই চমকে উঠেছে। মারিওর আর কিসের হ্যাটট্রিক? মারিও প্রতিযোগিতা ছেড়ে উঠে আসে। মারিও আজেশের কাছে জানতে চায়, তুই এখনও মরিসনি? আজেশ বলে, তোর কি মনে হয় যতদিন আমি আমার স্বর্ণ ফেরত না পাচ্ছি কবর থেকে হলেও আমি উঠে আসব? আর এখান থেকেই গেমে নতুন টুইস্ট আসে। এদিকে আজেশকে দেখার পর মারিওর গোপনে স্টেফি আজেশের সাথে দেখা করে এবং আজেশকে বলে, আমি জানি মারিও তোমার সাথে কি করেছে, আমি তোমার বাড়িতেও গিয়েছিলাম। আজেশের কথা, এটা আমার কাজ, তবে এত দূর যাবে আমি কখনোই ভাবিনি। এদিকে স্টেফিও স্বর্ণ ফেরত দিতে পারছে না। তবে স্টেফির কাছে আরেকটি উপায় আছে। স্টেফি বলে, শার্লিন তোমাকে অনেক পছন্দ করে, তুমি যদি ওকে বিয়ে করো মারিও তোমাকে 12 ভরি স্বর্ণ দিয়ে দিবে। আজেশ বলে, তোমারও তো ভাই আছে, ওর সাথে বিয়ে দাও না কেন? আমি আজেশ নিজে হাতে স্বর্ণ দিয়েছি, আমি নিজে হাতে ফিরিয়ে নিব। স্টেফি শুধু বলে, যাই করো না কেন সাবধানে করো। আজেশের কথা, সাবধান তো তোমার থাকা উচিত, কারণ তুমি তোর সাথে আছো। স্টেফি যাওয়ার সময় এটা বলে যায়, ওর কাছে হেরে যেও না। সিন রাতে। আজ উৎসবের অনুষ্ঠান। আশেপাশের কয়েক এলাকার লোক এসেছে। মারিও স্টেফিকে নিয়ে সেখানেই যাবে। তবে অনুষ্ঠানে বিভিন্ন জায়গার লোক আসবে, এজন্য লুসি বলছিল সব স্বর্ণালঙ্কার পরিয়ে নে। কিন্তু স্টেফির কথা, আমার হকের মাত্র 13 ভরি স্বর্ণ, আমি সেটা পরে আছি, অন্যের স্বর্ণ আমি পরব না।
এই জন্য স্টেফি মাত্র 13 ভরি স্বর্ণালঙ্কার পরেই মারিওর সাথে অনুষ্ঠানে চলে যায়। তবে যাওয়ার পথেই আজেশের সাথে দেখা হয়। আজেশ খেয়াল করে স্টেফি যে স্বর্ণ পড়েছে তাতে 13 ভরি হবে। আবার বাড়িতেও কেউ নেই। মারিয়ন তো বাড়িতেও রেখে আসবে না, তার মানে বাকি 12 ভরি স্বর্ণ মারিও তার নিজের কাছে রেখেছে। তবে আজেশ এখনই এটা নিবে না, সে যখন চাইবে তখনই নিবে। তবে মারিও গুরুত্ব না দিয়ে চলে যাচ্ছিল। আজেশ শুধু স্টেফিকে বলে দেয়, অনুষ্ঠান শেষে চার্চের মাঠে এসো, আমি আমার স্বর্ণ নিয়ে তোমার সাথে শেষ দেখা করতে আসব। এরপরই সবাই অনুষ্ঠানে চলে যায়। তবে মারিও আজেশকে হালকাভাবে না নিয়ে তার এক লোককে স্টেফির উপর নজর রাখতে বলে দেয়। এদিকে আজেশও অন্যদের সাথে প্ল্যান করছে। তবে আজেশ তাদেরকে বলে দেয়, এটা আমার একার যুদ্ধ, তাই অন্য কারো যেতে হবে না। আর এর ঠিক কিছু সময় পরই আজেশ মারিয়ানকে কল করে এবং বলে, তোর কাছে আমার 12 ভরি স্বর্ণের দাম কত হবে, আর তোর হ্যাচারিতে থাকা শিম্পের দামই কত হবে? নিশ্চয়ই আমার স্বর্ণের থেকে বহুগুণ বেশি। মূলত আজেশ জানত মারিও তার হ্যাচারির শিম্প রক্ষা করতে যে কোনো কিছু করতে পারে, তাই আজেশ ওই হ্যাচারিতে গিয়ে শিম্প ছেড়ে দিয়েছে। আজেশ মারিয়নকে 10 মিনিট সময় বেঁধে দেয়। যদি মারিয়ন ওই 10 মিনিটের মধ্যে স্বর্ণ নিয়ে না আসে তাহলে আজেশ হ্যাচারির সকল শিম্প খোলা জলাশয়ে ছেড়ে দিবে। এই জন্য বাধ্য হয়ে মারিও তার হ্যাচারিতে ছুটে যায় আর শিম্প বাঁচাতে স্বর্ণগুলো দিয়েও দেয়। তবে এরপরই দুজনের ফাইট শুরু হয়। বেশ কিছুক্ষণ যাবৎ স্বর্ণ নিয়ে তাদের ফাইট চলে। এক পর্যায়ে আজেশ স্বর্ণ নিয়ে হ্যাচারির মেশিন রুমে চলে যায় আর মারিও ওই মেশিনটি অন করে দেয়। এরপর তাদের ফাইটের এক পর্যায়ে আজেশ ধাক্কা দিয়ে মারিওকে ওই মেশিনের মধ্যে ফেলে দিলে মারিওর একটি হাত গিয়ে মেশিনের মধ্যে আটকা পড়ে। এই সুযোগে আজেশ তার স্বর্ণগুলো নিয়েও নেয়। অন্যদিকে ওই অনুষ্ঠানের মধ্যে মারিয়নকে বের হয়ে যেতে দেখেই স্টেফিও বুঝতে পারছে যে আজেশ কিছু করতে যাচ্ছে। এই জন্য স্টেফি তার হাতের দুটি চুড়ি খুলে শার্লিনার হাতে পরিয়ে দেয় আর আজেশের জন্য চার্চের সামনে অপেক্ষা করতে থাকে। এদিকে স্বর্ণ নিয়ে আজেশ ফিরে আসবে, ঠিক তখনই লক্ষ্য করে মারিয়নকে খুঁজতে তার লোকজন এসেছে। এতগুলো লোকের সাথে আজেশই বা এখন কীভাবে লড়বে? তবে ঠিক সেই সময়ই ব্রুনো এসে পড়ে। ব্রুনো আজেশকে বলে, সবাই বলে আমি নাকি কোনো কাজের না, আজ দেখাবো আমি কি করতে পারি, তুই যা, এখানে আমি সামলাচ্ছি। এজন্য আজেশ চলে যায়। আজেশ সেখান থেকে সোজা চার্চের মাঠে এসেই দেখে স্টেফি তার জন্যই অপেক্ষা করছে। আজেশ স্টেফিকে দেখেই বলছিল, আমি কখনোই ভাবিনি তুমি আমার জন্য অপেক্ষা করবে। স্টেফি শুধু বলে, আমি শুধু এটা জানতে চাচ্ছিলাম তুমি জীবিত আছো কিনা। আজেশও হাসতে হাসতে বলে, তাতে তোমার কি আসে যায়? আজেশ স্বর্ণগুলো বের করে দেখিয়ে বলে, তুমি বলেছিলে এই স্বর্ণ ছাড়া তুমি ফিরে যেতে পারবে না, এখন কিভাবে ফিরে যাবে? তবে স্টেফিও বলে, আমি আর এখানে থাকতে চাই না। আজেশ জানতে চায়, তাহলে স্টেফির কথা তা জেনে তুমি কি করবে? আজেশ শুধু বলে, তার জন্য তোমাকে এখান থেকে যেতে হবে। তুমি যদি কল্যাণ যেতে চাও আমার সাথে যেতে পারো। সিন চলে যায় পরবর্তী দিন। আজেশ আর স্টেফি নৌকা নিয়ে যাচ্ছে। যেতে যেতে স্টেফি গহনাগুলো খুলছিল। আজেশও বলছিল, আমি বলবো তুমি কেন আমার জন্য অপেক্ষা করছিলে, কারণ আমি যদি হেরেও ফিরে আসতাম তোমার পরনে যে স্বর্ণ ছিল তুমি আমাকে দিয়ে দিতে, কারণ তোমার কাছে এখন এক্সাক্ট 12 ভরি স্বর্ণ আছে। আর এই জন্যই মূলত স্টেফি 1 ভরির চুড়ি দুটি শার্লিনকে দিয়ে এসেছে। স্টেফির কথা, এই স্বর্ণ আমার থেকে আমার সব সুখ শান্তি কেড়ে নিয়েছে, এই সুযোগ আমি আর কখনোই দেব না। আজেশও বলছিল, কোনো মেয়ে কি স্বর্ণ ছাড়া বাঁচতে পারে? স্টেফির কথা, আমি চেষ্টা করে দেখি না। স্টেফির কথা শুনে আজেশ বলে, সত্যি বলতে এখনই তোমাকে সুন্দর লাগছে, কারণ স্বর্ণালঙ্কার ছাড়াই একটি মেয়ের আসল সৌন্দর্য ফুটে ওঠে। তবে কজনই বা এটা মানে? এখন তো স্বর্ণের অলঙ্কার ছাড়া মেয়েরা চলতেই পারে না, আর বিয়েতে স্বর্ণালঙ্কার ছাড়া বিয়ে হবে এটা ভাবা যায়? কিন্তু এই স্বর্ণই মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে, মানুষের লোভ এবং ঈর্ষার জন্ম দেয়। এখনও গ্রামে একটি প্রচলিত প্রথা আছে, আমি যদি আজ দাওয়াতে গিয়ে 500 টাকা দিয়ে আসি, কাল আমার বাড়ি দাওয়াতে আসলে 600 টাকা দিয়ে যাবে। আর এজন্যই মানুষ দাওয়াত দেয়, খাওয়াতে নয়, পয়সা আসল করতে। আমি কি ভুল কিছু বললাম? তবে এই মুভি থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি। তো মুভিটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।